আজকের ক্লাসে আমি আজ তোমাদের আলোচনা করব কার্বনের চতুর্যোজ্যতা, ক্যাটিনেশন ধর্ম এবং হাইড্রোকার্বনের গঠন সম্পর্কে। তো এসো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমি পূর্ব পাঠের আগের ক্লাসের একটু আলোচনা করছি। তো আমরা দেখো আগের ক্লাসে জেনেছি যে সর্বপ্রথম ল্যাবরেটরিতে অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট থেকে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল সর্বপ্রথম। তো সেই বিক্রিয়াটি এখানে দেখানো হয়েছে। দেখো, অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO তাকে যখন উত্তপ্ত করা হয়েছিল তাপ দিয়ে, তখন কি তৈরি হচ্ছে? ইউরিয়া, যার সংকেত হলো NH2C ডাবল বন্ডেড O NH2। অ্যাকচুয়ালি এটা ভালো করে খেয়াল করো যে অ্যামোনিয়াম সায়ানেটে যে সমস্ত পরমাণু যত সংখ্যায় বিদ্যমান, ইউরিয়াতেও দেখো সেই পরমাণু সেই সংখ্যায় বিদ্যমান, অর্থাৎ সেই পরমাণুগুলি সেই সংখ্যায় বর্তমান রয়েছে। শুধুমাত্র কি হয়েছে না, অ্যামোনিয়াম সায়ানেট থেকে যখন ইউরিয়া তৈরি হচ্ছে, পরমাণুগুলো নিজেদের রিঅ্যারেঞ্জ করেছে, অর্থাৎ পুনর্বিন্যাস করেছে। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে ইউরিয়া তৈরি হয়। তোমরা আগের ক্লাসে ক্যাটিনেশন শব্দটি শুনেছিলে। তো এসো এখন আমরা কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে জেনে নিই। আমি জানি তোমরা সবাই জানো যে কার্বন পরমাণুর মধ্যে মোট ইলেকট্রনের সংখ্যা কত? হ্যাঁ, 6। তো সেই কার্বন পরমাণুর যে 6টি ইলেকট্রন বর্তমান, সেটা ভেবে দেখো। যেটা তোমরা আগে পড়েছিলে যে প্রথম কক্ষে অর্থাৎ কে কক্ষে থাকে 2টি ইলেকট্রন, আর তার পরের কক্ষে থাকে অর্থাৎ এল কক্ষে থাকে 4টি ইলেকট্রন। ওকে, 6টা যে ইলেকট্রন আছে, প্রথম কক্ষ কেতে থাকে 2টি ইলেকট্রন, আর এল কক্ষে যে পরের কক্ষ তাতে থাকে 4টি ইলেকট্রন। তার মানে এল কক্ষটাই হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষ, সব থেকে বাইরের কক্ষ। তো সেই সর্ববহিষ্ঠ কক্ষে কটি ইলেকট্রন বর্তমান? 4টি ইলেকট্রন, তাই তো? তার মানে সর্ববহিষ্ঠ কক্ষে অষ্টক পূর্তি হচ্ছে না। সর্ববহিষ্ঠ কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে সেই সর্ববহিষ্ঠ কক্ষের অষ্টক পূর্তি হয়েছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু 4টি ইলেকট্রন আছে, তাই আমরা বলতে পারি কার্বনের ক্ষেত্রে অষ্টক পূর্তি কিন্তু সর্ববহিষ্ঠ কক্ষে হয়নি। তাহলে অষ্টক পূরণ করার জন্য কি প্রয়োজন? আরও 4টি ইলেকট্রনের প্রয়োজন, তাই তো? কিন্তু দেখো, কার্বন কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক মৌলও না, আবার তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলও না। তাই কার্বন সর্ববহিষ্ঠ কক্ষের 4টি ইলেকট্রন যে বর্জন করে দিয়ে C4+ আয়নে পরিণত হবে, সেটাও হতে পারে না, কারণ এটা তো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল না। তীব্র তড়িৎ ধনাত্মক মৌল হলে ওরা সর্ববহিষ্ঠ কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো পরিত্যাগ করতো এবং সেই সংখ্যক মাথায় প্লাস আধান আসতো। কিন্তু কার্বন তো তীব্র তড়িৎ ধনাত্মক মৌলই নয়, তাই কার্বন তার সর্ববহিষ্ঠ কক্ষে যে 4টি ইলেকট্রন আছে সেটা বর্জন করে সি মাথায় 4+ আয়নে পরিণত হতে পারবে না। আবার সর্ববহিষ্ঠ কক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ করে যে C4- আয়নে পরিণত হবে, সেটাও পারবে না, কারণ কার্বন তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল না। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলো কী করে? সর্ববহিষ্ঠ কক্ষে যতগুলো ইলেকট্রনের প্রয়োজন অষ্টক পূর্তির জন্য সেটা গ্রহণ করতো, কিন্তু কার্বন তো ওই রকম নয়। তাই সর্ববহিষ্ঠ কক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ করেও আবার অষ্টক পূর্তির প্রবণতা কার্বন কিন্তু দেখায় না। তাহলে আমরা কি বলতে পারি? কার্বন C4+ আয়ন বা C4- আয়ন গঠনের প্রবণতা দেখায় না। সুতরাং আমরা তাহলে বলতে পারি কার্বন আয়নীয় যৌগ গঠনে অক্ষম। তাহলে কার্বন পরমাণু কীভাবে অষ্টক পূর্তি করবে? কার্বন পরমাণুর বাইরের কক্ষে যে 4টি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলি অন্য মৌলের পরমাণুর সঙ্গে ইলেকট্রন জোড় গঠন করবে এবং ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজ্যতার দ্বারা, এটা তোমরা অলরেডি জেনে এসেছো যে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী যৌগ তৈরি হয়। তবে সেই ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজ্যতার দ্বারা যুক্ত হয়ে কার্বন যৌগ গঠন করে। তাই কার্বনের যোজ্যতা সর্বদাই কী হয়? 4 হয়। তোমরা আগের ক্লাসেই জেনেছো যে জৈব যৌগের মূল উপাদান হলো কি? কার্বন। আর আমরা এখন দেখলাম যে কার্বনের যোজ্যতা হলো কত? 4। তো নানা রকম যে জৈব যৌগ আছে, সে সমস্ত জৈব যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম এবং আইসোমার গঠন করার ক্ষমতা ইত্যাদি যে ধর্মগুলো আছে, ওকে, সেই ধর্মগুলো ব্যাখ্যা করার জন্য 1874 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভ্যান ট হফ এবং লাবেল কার্বনের যোজ্যতার যে সমচতুস্তলকীয় মডেল, তার মতবাদ প্রচার করেন। অর্থাৎ কার্বনের যোজ্যতার, অর্থাৎ কার্বনের হাতগুলো কীরকমভাবে বিন্যস্ত থাকে,
সেটা বোঝানোর জন্য একটা সমচতুস্তলকীয় অর্থাৎ রেগুলার টেট্রাহেড্রাল একটা মডেলের মতবাদ প্রচার করেন বা প্রস্তাবনা দেন। এসো আমরা সে সম্পর্কে একটু এরপর জেনে নিই। বিজ্ঞানী ভ্যান টপ এবং লাবেলের যে মতবাদ সেটি ভালোভাবে বোঝার জন্য সরলতম যে জৈব যৌগ আছে মিথেন, সেই মিথেনে কার্বনের 4টি যোজ্যতার যে সমচতুস্তলকীয় বিন্যাস সেটি কিন্তু চিত্রে দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর এসো আমরা ওই বিজ্ঞানীদের মতবাদগুলি পড়ে নিই। তো তাদের মতে কী ছিল? প্রথম যে মতবাদ ছিল, কার্বনের 4টি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। দেখতে পাচ্ছ কার্বনের যে 4টি হাত আছে সেটি চতুস্তলকীয় আকার ধারণ করে আছে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তো সেগুলো কি একই সমতলে আছে? অবশ্যই না, তাই তো। এই চতুস্তলকীয় স্ট্রাকচারটি অনেকটা দেখবে ওই যে ট্রাইপড স্ট্যান্ড থাকে ক্যামেরার বা ইয়েতে, ওই ট্রাইপড স্ট্যান্ডের মতো, ঠিক আছে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4টি যোজ্যতা বা 4টি হাত কখনোই কিন্তু একই সমতলে থাকে না। 2 নম্বর পয়েন্টটা দেখো, কার্বন পরমাণুটি একটি কাল্পনিক সমচতুস্তলকের কেন্দ্রে অবস্থিত। দেখো আমরা যদি একটা চতুস্তলককে কল্পনা করে নিই, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ডান দিকের যে ছবিটা সেটা একটা চতুস্তলকীয় স্ট্রাকচারের ছবি। তার দেখো কেন্দ্রে, চতুস্তলকটার কেন্দ্রে কে আছে? দেখো কার্বন আছে, এবং ওই 4টি যোজ্যতা ওই চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে দেখো প্রসারিত আছে। তার মানে এটাই বোঝাতে চাচ্ছে যে এই যে ট্রাইপড যে স্ট্যান্ডটি আছে সেই ট্রাইপড স্ট্যান্ডের যে বাহুগুলি বা দণ্ডগুলি আছে ওইগুলিই হলো কি কার্বনের যোজ্যতা। তাই এখানে দেখো বলছে 4টি যোজ্যতা দেখো ওই চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে। আমরা এ বি সি ডি এগুলোকে যদি শীর্ষবিন্দু বলি, তাহলে ওই শীর্ষবিন্দুর দিকে 4টি শীর্ষবিন্দুর দিকে কার্বনের 4টি যোজ্যতা প্রসারিত থাকে। আর 3 নম্বর পয়েন্টটি দেখো, কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার যে কোনো দুটো হাতের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত? দেখো লেখা আছে 109 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান হলো 109 ডিগ্রি 28 মিনিট। তো এইগুলিই ছিল ওই দুই বিজ্ঞানীর মতবাদ। এইগুলির সাহায্যে দেখো আমরা সরলতম জৈব যৌগ মিথেনের যে গঠন সেটিও আমরা বুঝে গেলাম। আশা করি তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছো। তবে কার্বন পরমাণু শুধুমাত্র যে 4টি হাইড্রোজেন পরমাণুর সাথেই যুক্ত হয় এরকম কিন্তু না। কার্বন হাইড্রোজেনের মতো একযোজি যে কোনো পরমাণু, যেমন ধরো এখানে ক্লোরিন উদাহরণে দেওয়া আছে, অথবা মূলক যেমন এখানে OH মূলক হাইড্রোক্সিল মূলক উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ কার্বন পরমাণু শুধুমাত্র 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় না, একযোজি অর্থাৎ যোজ্যতা এক বিশিষ্ট যে কোনো পরমাণু বা মূলকের সঙ্গেই সমযোজী বন্ধনে যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করতে পারে। তো এখানে দেখো উদাহরণে দেওয়া আছে কার্বনটা দেখো 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আর একটা হাতে দেখো ক্লোরিন আছে। আবার ওইটা হলো মিথাইল ক্লোরাইডের উদাহরণ। অন্য একটা উদাহরণ দেখো মিথাইল অ্যালকোহল, যেখানে কার্বনের সাথে 3টে হাইড্রোজেন ও মূলক হিসাবে একযোজী মূলক হিসাবে দেখো হাইড্রোক্সিল মূলক OH মূলক যুক্ত আছে। আবার একই রকমভাবে একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গেও ওই একই রকমভাবে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে। এভাবে একাধিক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কার্বন শৃঙ্খল তৈরি করতে পারে। তো তোমরা নিচে ছবিটি দেখতে পাচ্ছ যে এখানে 2টি কার্বন পরস্পরের সঙ্গে, প্রথম যে ছবিটি আছে বাঁদিকে দেখো 2টি কার্বন পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত আছে এবং প্রত্যেকটি কার্বনেরই দেখো 4টি যোজ্যতা পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের দেখো 4টি করে হাত আছে। একই রকমভাবে মাঝের যে উদাহরণটি আছে ওখানে দেখো 3টি কার্বন পরস্পরের সঙ্গে একই রকমভাবে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা কার্বন চেন গঠন করেছে বা কার্বন শৃঙ্খল গঠন করছে। পরের উদাহরণটিতেও 4টি কার্বন পরমাণু সিমিলারলি অর্থাৎ একই রকমভাবেই পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কার্বন শৃঙ্খল গঠন করেছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো কতকগুলি হাইড্রোকার্বনের আণবিক গঠন নিচে দেওয়া আছে। তো হাইড্রোকার্বনটা কি না, হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের মিলনের ফলে যে যৌগ উৎপন্ন হয় তাদেরকে হাইড্রোকার্বন বলা হচ্ছে। তো প্রথমে দেখো বাঁদিকে যে গঠনগুলো দেওয়া আছে এগুলোতে দেখতে পাচ্ছি 2টো বা 3টে করে কার্বন পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এছাড়া বাকি যোজ্যতাগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে। তো একটার নাম হচ্ছে দেখা আছে ইথেন, আর একটার নাম হচ্ছে প্রোপেন। এই নামগুলো কীভাবে আসছে সেগুলো আমরা পরে শিখব। তো এই যে যৌগগুলো আছে হাইড্রোকার্বনগুলো, এখানে দেখো এটা হচ্ছে লেখা আছে দেখো সরল মুক্ত শৃঙ্খল। তার মানে হচ্ছে কি, এটা একটা স্ট্রেট চেন, ঠিক আছে, মানে এখানে কোনো ব্রাঞ্চিং নেই, একটা লম্বা একটা সরলভাবে একটা চেন শৃঙ্খল গেছে, ঠিক আছে। কিন্তু তার পাশের দেখো যেটা একটা ছবি দেওয়া আছে সেটা দেখো ব্রাঞ্চিং,
একটা দেখো স্ট্রেট চেন ছিল, কিন্তু দেখো লকেটের মতো উপরের দিকে বা নিচের দিকে, এটা উপরের দিকে একটা দেখানো হয়েছে, এটা নিচের দিকেও থাকতে পারতো। তো একটা সাইডে আর একটা শুরু হচ্ছে ব্রাঞ্চিং, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চিং। সাইডেও আর একটা স্ট্রেট চেন শুরু হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট চেন আছে, আর লকেটের মতো যেন আর একটা কিছু ঝুলছে। তো এটাকেই বলা হচ্ছে ব্রাঞ্চিং বা শাখাযুক্ত কার্বন শৃঙ্খল বা কার্বন সারি। তো প্রথমেরটা হচ্ছিল কি, এখানে কোনো ব্রাঞ্চিং ছিল না, একদম স্ট্রেটভাবে যাচ্ছে, ওটাকে বলা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল। আর পাশেরটা যেটাতে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চিং শুরু হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে শাখাযুক্ত কার্বন সারি। তো আমরা তাহলে বুঝতে পারছি কার্বন শৃঙ্খল, আশা করি আমরা বুঝতে পারলাম দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল আর একটা হচ্ছে শাখাযুক্ত কার্বন শৃঙ্খল বা কার্বন সারি। তো দেখো আমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম এরকম একটা ধর্ম সম্পর্কে শুনছিলাম। তো এসো এখন জেনে নিই কার্বনের ক্যাটিনেশন ধর্মটা আসলে কী। যে বিশেষ ধর্ম বা ক্ষমতার জন্য কার্বন পরমাণুগুলো পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করতে পারে, তাকেই কার্বনের ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন বলে। তো দেখো একটু আগেই তোমরা উদাহরণে দেখলে যে অনেকগুলি কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে শৃঙ্খল গঠন করছিল, সেটা বদ্ধ শৃঙ্খল হোক বা মুক্ত শৃঙ্খলই হোক। তো যে বিশেষ ধর্মটার জন্য বা ক্ষমতাটার জন্য কার্বন পরমাণুগুলো এই পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা সুস্থিত শৃঙ্খল গঠন করছে, সেটাকেই বলা হচ্ছে ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন। আশা করি বুঝতে পারলে। আর এই ক্যাটিনেশন ধর্মের জন্য যে সিঙ্গেল বন্ড সি বন্ধন গঠন হচ্ছে, এই বন্ধন গঠনের জন্যই অসংখ্য জৈব যৌগ পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি কার্বনের ক্যাটিনেশন ধর্মই অসংখ্য জৈব যৌগের অস্তিত্বের জন্য দায়ী। তোমরা অলরেডি হাইড্রোকার্বন কাকে বলে জেনেছো, তাও একবার বলে দিচ্ছি। হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ, ওকে, যার উদাহরণ কি, যেমন ধরো ওই C2H6 ইথেন, উপরে দেখো লেখা আছে C2H4 ইথিলিন, C2H2 অ্যাসিটিলিন। তো এই যে যৌগগুলো কীভাবে এদের নামকরণ হচ্ছে সেটা আমরা পরে পড়ব, কিন্তু এই যে যৌগগুলো আমি নাম বললাম, উদাহরণ দিলাম, এগুলোই হচ্ছে হাইড্রোকার্বন। তো এসো আমরা দেখে নিই হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগের পর। হাইড্রোকার্বন দুই প্রকারের হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এসো এরপর আমরা এই সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে সেগুলি জেনে নিই। তাহলে এসো আমরা এখন জেনে নিই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা নাম হলো অ্যালকেন কাকে বলে। তো যে সমস্ত হাইড্রোকার্বনে বা হাইড্রোকার্বন ঘটিত যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকছে যে হাইড্রোকার্বনে, সেই হাইড্রোকার্বনকেই আমরা বলতে পারি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। আর এই অ্যালকেনের সাধারণ সংকেত হলো, দেখো লেখা আছে CnH2n+2। এই সাধারণ ফর্মুলাতে এটাকে বসাতে হবে। CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এই সাধারণ সংকেত দ্বারা অ্যালকেনকে প্রকাশ করা যায়, যেখানে এনের মান কি হতে পারে 1, 2, 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তো অ্যালকেনের উদাহরণ বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ কী হবে, দেখো লেখা আছে ইথেন C2H6, যেটা আমরা অলরেডি জেনে এসেছি। তারপর হচ্ছে প্রোপেন C3H8, বিউটেন C4H10। এই নামগুলো কীভাবে আসে আমি নেক্সট ক্লাসেতে আমরা আলোচনা করব, এখন শুধু এটা দেখো বা শোনো, ওকে। তো কীভাবে আসছে এই ফর্মুলাটাতে পুট করো। দেখো C2H6, এখানে সি এর ক্ষেত্রে এন এর মান কত, দেখো 2 যদি বসাই Cn, এন এর মান যদি 2 বসাই, তাহলেই দেখো কি হয় C2 আর H2n+2, ওখানে এনের জায়গায় 2 বসাও, তাহলে দেখো 2 × 2 মানে 4 + 2 6, তাহলে হয়ে গেল C2H6। এরকমভাবে হচ্ছে C3H8, এক্ষেত্রে এন এর মান কত 3, তাই দেখো সি এর নিচে এন আছে মানে C3 হলো। H2n+2, ওখানে 3 বসাও, 2n এর এনের জায়গায় 3 বসাও, তাহলে 6 + 2 8, তাহলে হয়ে গেল C3H8। এইভাবে এই ফর্মুলাতে বসিয়ে পাচ্ছি। এরপর এসো আমরা ইথেন C2H6 এর গঠনটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ ছবিতে যে দুটো কার্বন পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে এবং প্রতিটা কার্বনে 3টে করে হাইড্রোজেন যুক্ত আছে সমযোজী এক বন্ধন দ্বারা। তো এটাই হলো C2H6 অর্থাৎ ইথেনের গঠন। এবং এটাকে যদি আমরা আরও ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করি একটু, তো দেখতে পাচ্ছি যে সিঙ্গেল বন্ড সি, এই যে বন্ধনটা তার দৈর্ঘ্য হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, এটা একটা ইউনিট।
দৈর্ঘ্য পরিমাপের, ছোট দৈর্ঘ্য পরিমাপের একটা ইউনিট, এটা অলরেডি তোমরা জানো। দেখো CCH, এই যে বন্ধন কোণটা, এই বন্ধন কোণটা দেখো তোমরা অলরেডি জেনে এসেছো যে কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। আর CH যে বন্ধন দৈর্ঘ্য দেখো লেখা আছে কত, 1.10 অ্যাংস্ট্রম। অর্থাৎ সিসি বন্ধন দৈর্ঘ্য এক্ষেত্রে একটু বেশি CH বন্ধন দৈর্ঘ্যের তুলনায়। আর পাশে দেখো ইথেনের একটা মডেল চিত্র দেখানো হয়েছে, যেখানে কালো বলগুলো হচ্ছে কার্বন এবং ওই আকাশি বলগুলো হচ্ছে হাইড্রোজেন। এটা হলো ইথেনের 3D মডেল চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এসো আমরা জেনে নিই অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। যে সমস্ত হাইড্রোকার্বন যৌগের অণুতে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে হয় সমযোজী দ্বিবন্ধন দ্বারা বা সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি। অর্থাৎ দুটো কার্বনের মধ্যে, মিনিমাম দুটো কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে, তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বন যৌগকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারি। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। যে সমস্ত হাইড্রোকার্বনে দুটো কার্বন পরমাণুর মধ্যে ডাবল বন্ড থাকবে তাদেরকে আমরা কি বলবো, অ্যালকিন। আর যাদের মধ্যে ট্রিপল বন্ড আছে তাদেরকে আমরা বলবো অ্যালকাইন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এসো এরপর আমরা অ্যালকিন আর অ্যালকাইন সম্পর্কে একটু জেনে নিই। অ্যালকিন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। অ্যালকিনের সাধারণ সংকেত হলো কি CnH2n, যেখানে এনের মান ওই 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে দেখো ইথিলিন আমি উদাহরণ দিয়েছিলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের, তো এখানে অ্যালকিনের একটা উদাহরণ হলো কি ইথিলিন C2H4, এবং তাদের গঠনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো সি ডাবল বন্ড সি আছে, তাহলে এখানে যদি সাধারণ সংকেতে আমরা পুট করি তাহলে C2H4 এর জন্য কি পাচ্ছি, এনের মান হচ্ছে 2, তাহলে CN এনের জায়গায় 2 বসাও, আর H2N ওখানেও 2 বসাও, তাহলে কি হচ্ছে C2H4। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরেকটু যদি বিস্তারিত আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি সি ডাবল বন্ড সি, এই যে বন্ধন দৈর্ঘ্য, এখানে ডাবল বন্ড আছে, দ্বিবন্ধন আছে, এই যে বন্ধনটা আছে, দ্বিবন্ধনটা, তার দৈর্ঘ্য হচ্ছে কত, এখানে একটু কম হয়ে গেছে সিঙ্গেল বন্ডের থেকে, 1.34 অ্যাংস্ট্রম। ওকে, আর CH যে বন্ধনগুলো আছে সেটা হচ্ছে 1.08 অ্যাংস্ট্রম। আর HCC যে বন্ধন কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু এটাতে ডাবল বন্ড আছে তাই এটা হয়ে গেল কোণটা 120 ডিগ্রি। এবং এখানে তোমরা ডান দিকেতে ইথিলিনের 3D মডেল চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কালো রঙের বলগুলো হচ্ছে কার্বন এবং অন্য কালারের যে বলগুলো আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। তো আশা করি তোমরা অ্যালকিন এবং ইথিলিনের গঠন চিত্রটা বুঝতে পেরেছো। তো এরপর এসো অ্যালকাইন সম্পর্কে জেনে নিই। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে, যেটা আমরা আগেও বললাম। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এই সাধারণ সংকেতগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেখানে এনের মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। তো আমরা উদাহরণ কি দিয়েছিলাম অ্যালকাইনের, অ্যাসিটিলিন C2H2। তো তোমরা এখানে অ্যাসিটিলিনের গঠন দেখতে পাচ্ছ, আণবিক গঠন HC ট্রিপল বন্ড CH, এবং বন্ধন কোণটা দেখো HCC যে বন্ধন কোণ সেটা এখানে হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু ট্রিপল বন্ড আছে 180 ডিগ্রি। আর C ট্রিপল বন্ড C যে বন্ধন দৈর্ঘ্য এখানে দেখো আরেকটু কমে গেছে, প্রথম এক বন্ধন যখন ছিল একটু বেশি ছিল, দ্বিবন্ধন একটু কমেছিল, এখন ত্রিবন্ধন আছে বলে C ট্রিপল বন্ড C যে বন্ধন দৈর্ঘ্য দেখো 1.2 অ্যাংস্ট্রম হয়ে গেছে। ওকে, এবং CH যে বন্ধন দৈর্ঘ্য দেখো 1.06 অ্যাংস্ট্রম আছে। আর তার ঠিক পাশেই দেখো অ্যাসিটিলিনের 3D মডেল চিত্রটি দেখানো আছে, যেখানে কালো বলটি হলো কার্বন এবং গ্রিন কালারে ছোট বলগুলি হলো হাইড্রোজেন। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি পুরো ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো।